নমস্কার। ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক সদর দপ্তর কলকাতা কেন্দ্র থেকে BPSE 142 ভারতের বিদেশ নীতি এবং বিশ্বায়ন উত্তর পর্বের এই আলোচনায় ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আজকের লাইভ প্রোগ্রামে অংশগ্রহণকারী সমস্ত পাঠক সমাজকে আমি অঞ্জন কুমার বসু স্বাগত জানাই। BPSE 142 এই আলোচনায় আজকের আমার আলোচনার বিষয় ইউনিট নাম্বার 9, India's foreign policy towards neighbors wars, ভারতের বিদেশ নীতি এবং তার প্রতিবেশী রাষ্ট্রগুলির সাথে সম্পর্কের উপর আমরা আলোকপাত করব। এই আলোচনায় আমাদের মূল উদ্দেশ্য থাকবে ভারতের প্রতিবেশী, ঘনিষ্ঠ প্রতিবেশী যাদের সাথে সীমান্ত সংক্রান্ত সম্পর্ক রয়েছে, তা স্থল সীমান্ত হোক বা জলের সীমান্ত হোক, এই উভয় ক্ষেত্রে প্রতিবেশী রাষ্ট্রগুলির সাথে ভারতের সম্পর্কের উপরে আলোকপাত করা হবে। এই পাঠে এর উদ্দেশ্যগত দিক সম্পর্কে আমি বলতে চাই। ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয় এর পক্ষ থেকে পাঠক সমাজকে ভারত এবং তার প্রতিবেশী রাষ্ট্রের মধ্যেকার সম্পর্কে যে এক স্বাভাবিক প্রবণতা, সেই স্বাভাবিক প্রবণতাকে আমরা ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তুলে ধরার চেষ্টা করেছি। পাঠক সমাজকে আমি অনুরোধ করব, ইউনিট নাম্বার 9, ভারত এবং তার নিকটবর্তী প্রতিবেশী রাষ্ট্র, বিশেষ করে বাংলাদেশ, মায়ানমার, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং আফগানিস্তান। আমি ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, সোভিয়েত রাশিয়া এবং পাকিস্তান এর সাথে ভারতের সম্পর্কের নানা দিক পাঠক সমাজের সামনে তুলে ধরেছি। আজকে আমার বিষয় থাকবে অনুন্নয়নশীল রাষ্ট্রগুলো যেখানে সাথে ভারতে একটা স্বাভাবিক সম্পর্ক, যা স্বাধীনতা পরবর্তী সময় পর্ব থেকে আজকের দিনে দাঁড়িয়ে যে
সম্পর্ক আজকের দিনে দাঁড়িয়েও যে সম্পর্ক ক্রমে উন্নতি এবং পাশাপাশি দ্বিধাদ্বন্দ্বের পরিবেশ তৈরি করেছে, সেই পরিবেশের প্রেক্ষাপটটাকে অনুধাবন করার চেষ্টা করবেন। সংক্ষিপ্ত এই আলোচনায় আমি আমার পক্ষ থেকে প্রথমে বাংলাদেশের সাথে সম্পর্কের জায়গাটা বলবো এবং ভারতের সাথে বাংলাদেশের একটা বিস্তৃত আন্তর্জাতিক সীমানা রয়েছে, যেখানে কাঁটাতার দেওয়া হয়েছে এবং উভয় রাষ্ট্রের তরফ থেকে সুরক্ষার এক সুবন্দোবস্ত করা হয়েছে। পাশাপাশি এটাও সত্য, ভারত বাংলাদেশ সম্পর্ক নানান সময় পরিবর্তিত হয়েছে। এর পরিবর্তনের কারণ বাংলাদেশে ইসলামীয় মৌলবাদ প্রভাবাধীন সরকার, বিশেষ করে বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকার আসার পর ভারতের সাথে সম্পর্কের একটা দোলাচল অবস্থা তৈরি হয়। অথচ 1971 সালে বাংলাদেশ মুক্তিযুদ্ধ চলাকালীন সময় পর্বে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের সংখ্যাগুরু অর্থাৎ বেশিরভাগ মানুষের ভাষা বাংলাকে মান্যতা দেওয়া এবং তার ভিত্তিতে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ মুক্তিযুদ্ধকে ইন্দিরা গান্ধী সরকার বা আমাদের দেশের জাতীয় নেতৃবৃন্দ সহযোগিতার দৃষ্টিভঙ্গি থেকে সহযোগিতা করে। তারই ফলশ্রুতি হিসেবে 1971 এই যুদ্ধে পাকিস্তানকে পরাজয়ের শিকার হতে হয়। আমি পাঠক সমাজকে অনুরোধ করব, বিস্তারিত আলোচনার ক্ষেত্র বা পরিবেশ আপনারা যে স্টাডি মেটেরিয়ালস আছে তা চর্চার মাধ্যমেই সম্ভব। আমি বলতে চাই, দক্ষিণ এশিয়ার একটি সার্বভৌম রাষ্ট্ররূপে বাংলাদেশের আবির্ভাব একটা ঐতিহাসিক ঘটনা। ব্যাপক সামরিক সাহায্যের উপর নির্ভর করে বাংলাদেশের এই স্বাধীনতা এসেছিল। ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক বিভিন্ন সময়ে যে টানাপোড়েন আমরা লক্ষ্য করি তা খুবই সীমিত পরিসরের মধ্যেই সীমাবদ্ধ। তার কারণ ভারত বাংলাদেশকে তার বন্ধু রাষ্ট্র বলে মনে করে। অন্যদিকে বাংলাদেশ ভারতকে বাদ দিয়ে
তার অর্থনীতি কার্যত একটা অচল অবস্থার মধ্যে দিয়ে যায়। অতি সাম্প্রতিক কালে এমন কিছু ঘটনা আমাদের নজরে এসেছে যা আপনারাও হয়তো সংবাদপত্র বা প্রিন্ট মিডিয়ার মাধ্যমে, টেলিভিশন চ্যানেলগুলিতে লক্ষ্য করেছেন। তা ভারতের পণ্য বয়কটের নীতি বাংলাদেশের বিশেষ কিছু রাজনৈতিক সংগঠনের প্ররোচনায় নেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে, কিন্তু তার বাস্তবিক চরিত্র এটাই যে ভারতের পণ্য বাংলাদেশে কতটা রপ্তানি হবে তার উপর ভারতবর্ষের অর্থনীতি দাঁড়িয়ে নেই। কিন্তু ভারত সরকারের তরফ থেকে সম্পর্কের স্বাভাবিক যে প্রবাহমানতা তাকে অস্বীকার করা হয়নি। তবে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে ভারত বাংলাদেশ সম্পর্ক নানান সময় সীমান্ত উত্তেজনাও সৃষ্টি করেছে এবং তা উভয় রাষ্ট্রের মধ্যে বিদেশ নীতিকে প্রভাবিত করেছে। বিশেষ করে গঙ্গার জলবণ্টন, বিশেষ করে পদ্মা এবং ব্রহ্মপুত্র, যা বাংলাদেশে মেঘনা হয়ে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে, সেই জলবণ্টন সংক্রান্ত একটা সমস্যা রয়েছে। বাংলাদেশ একটা নদীমাতৃক দেশ। এছাড়াও বাংলাদেশ থেকে আগত অনুপ্রবেশকারী সমস্যাও ভারতের কাছে একটা জ্বলন্ত সমস্যা। নানান কারণে বাংলাদেশ থেকে আগত অনুপ্রবেশকারীরা ভারতের স্বাভাবিক যে জীবনযাত্রা তার উপর প্রভাব ফেলেছে। এছাড়াও বাংলাদেশ হয়ে ব্রহ্মদেশ বা মায়ানমারের রোহিঙ্গা সম্প্রদায়ের মানুষের সীমান্ত পার হয়ে আগমন ভারতকে যথেষ্ট ভাবিয়ে তুলেছে। পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয় এই অংশ দিয়ে বাংলাদেশের সাথে সীমান্ত রয়েছে এবং অনেকগুলি জেলার সাথে বাংলাদেশ সীমান্তের সম্পর্ক রয়েছে। এবং অতি সাম্প্রতিক কালে বাংলাদেশ সরকার, বিশেষ করে শেখ হাসিনা সরকার, আওয়ামী লীগের নেতৃত্বে
আওয়ামী লীগের নেতৃত্বে শেখ হাসিনা সরকার, এর সাথে এনডিএ 2 অর্থাৎ মোদী সরকারের একটা হৃদ্যতার সম্পর্ক তৈরি হয়েছে, যা সেখানকার বিরোধী দলগুলো ঠিক স্বাভাবিক ছন্দে গ্রহণ করতে পারেন। বিশেষ করে বিএনপি এবং জামাত যে জোট, তা ভারত বিদ্বেষী মনোভাব পোষণ করে এবং তারাই মূলত ভারতের পণ্য বয়কট এর ডাক রাজনৈতিক পতাকার আড়ালে সংগঠিত করে। অথচ আমরা জানি আন্তর্জাতিক সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে বহু মানুষ প্রতিদিন ভারতে চিকিৎসা, ভারত ভ্রমণ এবং ভারতের সাথে বাণিজ্যিক সম্পর্ক প্রয়োজনীয়তা অনুভব করে। তাই ভারত সরকারের তরফ থেকেও স্বাধীনতার পরবর্তী সময় থেকে যেভাবে বাংলাদেশের সাথে একটা শান্তিপূর্ণ বন্ধুত্বের সম্পর্ককে বজায় রাখার উদ্যোগ গ্রহণ করা হয়, সেই একই ধরনের সম্পর্কের ধারাবাহিকতা আজও প্রবাহমান। আসলে ভারতবর্ষ বিশ্ব শান্তি, বিশ্ব সমৃদ্ধি এবং উদারতার নীতিতে বিশ্বাস করে। প্রতিবেশী রাষ্ট্র সম্পর্কে ভারতের সেই সদিচ্ছায় পররাষ্ট্র নীতির ক্ষেত্রে কাজ করে। আমরা যদি প্রতিবেশী পিছিয়ে পড়া এই দেশগুলি আর্থিক দিক থেকে, সেই দেশগুলির সাথে সুসম্পর্কের বন্ধন গড়ে তুলতে পারি, তাহলে এশিয়ার সার্বিক উন্নতি সম্ভব। বাংলাদেশ সাথে সম্পর্কের স্বাভাবিক ছন্দকে ফিরিয়ে আনার উদ্যোগ স্বরূপ ভারত বাংলাদেশ রেল যোগাযোগ, সড়ক পথে বাস পরিষেবা উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিদিন আন্তর্জাতিক পাসপোর্ট আইন অনুযায়ী ভিসা করে ভারত বাংলাদেশের মানুষরা পরস্পরের আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হয়। কিন্তু যে বিষয়গুলোকে কেন্দ্র করে উভয় রাষ্ট্রের মধ্যে কখনো কখনো সম্পর্কের তিক্ততার পরিবেশ গড়ে উঠেছে এবং সেক্ষেত্রে বাংলাদেশ অভিযোগ করে জলবণ্টন সংক্রান্ত, অন্যদিকে ভারত
বাংলাদেশ থেকে অভিবাসন নিয়ে ভারতে অনুপ্রবেশকারীদের আগমন, বিশেষ করে সেখানকার মাইনরিটি কমিউনিটি হিসেবে হিন্দুরা ভারত ভূমিতে নিজেদেরকে নিজেদের ভবিষ্যৎ প্রজন্মকে নানান কারণে সুরক্ষিত মনে করেছে এবং সেই কারণে কখনো শরণার্থী হিসেবে, কখনো বেআইনি ভাবে অনুপ্রবেশ করেছে। শুধু হিন্দু সম্প্রদায়ের মানুষই নয়, বৌদ্ধ, খ্রিস্টান, এমনকি বাংলাদেশ থেকে মুসলিমদের একাংশ কর্মের সন্ধানে ভারতে এসে পেশা গ্রহণ করেছে। এগুলো আজকের দিনের একটা সমস্যা। সেই সমস্যার নিরসন একমাত্র আলাপ আলোচনার মাধ্যমে সম্ভব। আসলে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এই পুরো অঞ্চলটাই অখণ্ড ভারত ভূমির অন্তর্গত ছিল। সব অংশের মানুষই জাতীয়তাবাদী দেশপ্রেমের দ্বারা একটা সময় উদ্বুদ্ধ হয়ে ব্রিটিশ শাসনকে উৎখাত করেছিল, কিন্তু উপরতলার রাজনীতি রাতারাতি বিভাজন মূল ভারত ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়েছে বহু মানুষ, কিন্তু তারা সত্যিকারে এই বিচ্ছিন্নতাকে কি চেয়েছিল? কিন্তু উপরতলার রাজনীতি শিকার হতে হয়েছিল এই সমস্ত মানুষদেরকে। আমি সেই প্রসঙ্গের ভিতরে যাচ্ছি না, কিন্তু আমি পাঠক সমাজকে ভারত বাংলাদেশ সম্পর্কে যে ক্ষেত্রটা কখনো বন্ধুত্ব এবং কখনো বিরোধিতার পরিবেশ তৈরি করেছে, তার ক্ষেত্রে বাংলাদেশে থেকে অনুপ্রবেশ, সন্ত্রাসবাদী কার্যকলাপ চালানো, এই বিষয়গুলো রয়েছে। আবার ভারত থেকে সীমান্ত পার হয়ে বেআইনি ভাবে নানান পণ্যের চলাচল, যা যথেষ্ট সমস্যার কারণ হয়ে দেখা দিয়েছে। আমরা বলতে চাই এর একটা সঠিক আলোচনা এবং আলাপ আলোচনার মধ্য দিয়ে তার সমাধান হওয়া প্রাসঙ্গিক। বর্তমান সরকার উভয় দেশের সেই আলোচনার ক্ষেত্রকে মান্যতা দিয়েছে এবং তার ভিত্তিতে দেশ এবং দেশের পররাষ্ট্র নীতিকে এগিয়ে নিয়েছে। আন্তর্জাতিক সম্পর্কের এই পরিবেশে উভয় রাষ্ট্রকে আরো সংযত হতে হবে এবং উভয় রাষ্ট্রের মধ্যে পারস্পরিক সম্পর্কের হৃদ্যতা বা যতটুকু সন্দেহের বাতাবরণ আছে সেটাকে
মুছতে হবে, তাতে করে উভয় রাষ্ট্রের পক্ষে মঙ্গলজনক। ইতিমধ্যে ভারত বাংলাদেশ সম্পর্কে মধ্যে আরেকটা বিষয় কাজ করছে, তা হচ্ছে চীনের বাংলাদেশের অর্থনীতিতে আকর্ষণমূলক ভূমিকা। বাংলাদেশে রপ্তানিকৃত চীনা আন্তর্জাতিক রপ্তানির যে অংশ, তাতে চীনের ভাগ ৩৪%। বুঝতেই পারছেন আপনারা যে বাংলাদেশের ব্যবহার সামগ্রীর ৩৪% পণ্য চীন থেকে আসে। এবং চীন যে সমস্ত প্রতিরক্ষা সামগ্রী সারা বিশ্বের কাছে বিক্রি করে, তার দুই বড় ক্রেতা মধ্যে পাকিস্তান এবং বাংলাদেশ। এবং চীন বাংলাদেশকে অতি অল্প মূল্যে ক্ষেপণাস্ত্র বিক্রি করেছে। চীন ভারত সম্পর্কের দোলাচল অবস্থায় যাতে করে বাংলাদেশের সহযোগিতা সে অর্জন করতে পারে, এবং এই সুযোগকে কাজে লাগিয়ে বাংলাদেশেরও মনোভাবের মধ্যে একটা পরিবর্তনের বাতাবরণ তৈরি হয়েছে। তারা মনে করছে যে ভারত এর থেকে চীন তাদের কাছে অধিক বড় বন্ধুত্বের হাত। কিন্তু বাস্তবিক চিত্র অন্য। এটা বাংলাদেশকেও সচেতন হতে হবে। তবে ভারত তার বিদেশ নীতি পরিচালনায় বাংলাদেশের সাথে সৌহার্দ্যপূর্ণ, শান্তিপূর্ণ বিদেশ নীতির ধারাবাহিকতা বজায় রেখেছে। আমার পরবর্তী আলোচনার ক্ষেত্র মায়ানমার। ভারতের সাথে মায়ানমারের সীমান্ত গত একটা যোগ রয়েছে। অরুণাচল, আসাম, মিজোরাম, এই অংশ দিয়ে মায়ানমারের সাথে একটা সীমান্ত বন্টন আছে। এবং একটা সময় ভারতে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হওয়ার পর ৩টে ইঙ্গ ব্রহ্মযুদ্ধ, যা শেষ ছিল ১৮৮৬-৮৫-৮৬, তৃতীয় ইঙ্গ ব্রহ্মযুদ্ধের মধ্য দিয়ে মায়ানমার ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়েছিল। এবং ভারত থেকে একটা ব্যাপক পরিমাণ বিনিয়োগকারী এবং প্রশাসনিক কাজকর্ম পরিচালনার জন্য মানুষ মায়ানমারে গিয়েছিল। বর্মা বা মায়ানমার এর জনসংখ্যার একটা বিরাট অংশ মুসলিম। এবং সেই খান থেকে বিতাড়িত রোহিঙ্গা জনগণ বাংলাদেশ হয়ে ভারতে প্রবেশ করছে। ভারতের শান্তিপূর্ণ নীতি
আন্তর্জাতিক নিয়ম এবং চুক্তিকে মান্যতা দিয়ে কঠোর পদক্ষেপের নীতিতে বিশ্বাসী নয়। কিন্তু মায়ানমারের সাথে ভারতের সম্পর্ক ভারত যতটা হৃদ্যতার সাথে গ্রহণ করেছে, মায়ানমার ব্রিটিশ কবলিত হওয়ার সময় থেকে কোথায় যেন ভারত বিদ্বেষী একটা মনোভাব পোষণ করে। এবং তাদের ধারণা হয় ভারত মায়ানমারকে কুক্ষিগত করতে চায়, কিন্তু না, এটা একটা শান্তিপূর্ণ আলোচনার পরিবেশের মধ্য দিয়ে আমাদেরকে ভাবতে হবে। আন্তর্জাতিক সম্পর্কে এই ক্ষেত্রকে আমরা বলতে চাই যে ভারত মায়ানমার থেকে ডাল এবং অন্যান্য সামগ্রী যেমন আমদানি করে, তেমনি ভারত মায়ানমারে নানান সামগ্রী রপ্তানিও করে। ভারতের প্রধানমন্ত্রীরা পণ্ডিত নেহেরুই বলুন এবং ওর পরবর্তীকালে অন্যান্য প্রধানমন্ত্রীরা বিভিন্ন সময় পর্বে মায়ানমারে ভ্রমণে যান এবং সেখানকার প্রধান শাসকরা ভারতবর্ষে আসেন। এবং মায়ানমার কখনো কখনো ভারত বিদ্বেষী মনোভাবও পোষণ করে। আসলে চায়না বা চীন প্রতিবেশী রাষ্ট্রগুলির সাথে যে সম্পর্কের পরিবেশ তৈরি করে, তাতে করে ভারতের প্রতিবেশী রাষ্ট্রগুলোর সম্পর্ক কখনো কখনো প্রশ্নের সামনে এসে দাঁড়ায়। তেমনই ক্ষেত্র হয়ে ওঠে বাংলাদেশ, মায়ানমার বা কখনো কখনো নেপাল, ভুটান এর মতো রাষ্ট্রগুলো। আমার পরবর্তী আলোচনার ক্ষেত্র হলো ভারত ও নেপাল সম্পর্ক। ভারত ও নেপাল দক্ষিণ এশিয়ার এই দুটি রাষ্ট্র সুদীর্ঘকাল ধরে ঘনিষ্ঠ সম্পর্কের বন্ধনে সংযুক্ত। দুই রাষ্ট্রের সম্পর্কের পর্যালোচনা করতে গেলে প্রথমেই আমাদের উল্লেখ করা দরকার যে ভারতের উত্তর সীমান্তে অবস্থিত হিমালয়ের পাদদেশে এই রাষ্ট্রের সাথে 1950-এর 31শে জুলাই একটি বন্ধুত্বপূর্ণ এবং সহযোগিতার ভিত্তিতে চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির কেন্দ্রীয় বক্তব্যটি ছিল দুই রাষ্ট্রের মধ্যে যদি কোনো একটি রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত হয়
তথা কোনো বিদেশি শক্তির দ্বারা এই দুই রাষ্ট্রের কোনো একটি রাষ্ট্র আক্রান্ত হয়, তবে অন্য রাষ্ট্র সমান গুরুত্ব সহকারে এই সমস্যাটি মোকাবিলা করবে। ভারত নেপাল চুক্তিতে বলা হয় দুই রাষ্ট্র পারস্পরিকভাবে তাদের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা এবং স্বাধীনতাকে সম্মান প্রদর্শন করবে এবং চুক্তির একটি বিশেষ বক্তব্য ছিল এটাই যে ভারত ছাড়া অন্য কোনো রাষ্ট্র থেকে সামরিক অস্ত্রশস্ত্র আমদানি করার সময় নেপাল ভারতের সাথে আলোচনা করবে। এ প্রসঙ্গে আমি বলতে চাই যে নেপাল ভারতের সাথে আলোচনার ভিত্তিতে সামরিক অস্ত্রশস্ত্র ক্রয় করার বা আমদানি করার যে চুক্তি আবদ্ধ হয়, তাতে করে নেপালের নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় অস্ত্রশস্ত্র এবং সামরিক সরঞ্জাম ব্যবহারের ক্ষেত্রে ভারতের ভূখণ্ড পর্যন্ত ব্যবহার করতে পারে। নেপালের অবস্থানটা ঠিক এমনই, একদিকে চীন, অন্যদিকে ভারত নেপালকে প্রদক্ষিণ করে রেখেছে। নেপালকে বলা হয় ল্যান্ড লকড কান্ট্রি, ল্যান্ড লকড কান্ট্রি, অর্থাৎ স্থল বেষ্টিত দেশ। 1950 সালের চুক্তিতে আরো যেসব বিষয়ে কথা বলা হয় তা সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে পাল্টাতে শুরু করে। বিশেষ করে 1972 সালে নেপাল আনুষ্ঠানিকভাবে তার পররাষ্ট্র নীতির কেন্দ্রীয় বিষয় বিন্দু রূপে ভারত ও চীন উভয়ের সাথে সমান দূরত্ব রচনার কথা ঘোষণা করে। এমনকি 1962তেও ভারত চীন যুদ্ধের সময় নেপাল নিরপেক্ষতার নীতি ঘোষণা করে। তবে এর পরেও ভারত নেপালকে নানানভাবে কিন্তু সাহায্য করেছে। ত্রিভুবন রাজপথ, সোনালী পোখরিয়া সড়ক, পূর্ব পশ্চিম সড়ক নির্মাণ, এছাড়া কাঠমান্ডু, জনকপুর, বিরাটনগরের বিমানবন্দর, ত্রিভুলি জলবিদ্যুৎ প্রকল্প ভারত নেপাল সহযোগিতার দৃষ্টান্ত স্বরূপ চিহ্ন হয়ে আছে। আমরা আগেই বলেছি যে সামরিক দিক থেকে নেপাল বিশেষ গুরুত্বপূর্ণ। চীন সরকার লাসা কাঠমান্ডু মধ্যে সড়ক যোগাযোগ ব্যবস্থা তৈরি করেছে এবং বিহার, উত্তরপ্রদেশ সংলগ্ন নেপালের সীমান্ত ঘেঁষা এই অঞ্চল ভারতের সাথে
একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নীতির দ্বারা চালিত হয়। এমনকি ভারতের লেনদেন ব্যবস্থা, টাকা পয়সার লেনদেন উভয় রাষ্ট্রে চলে। এমনকি ভারতের প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী তার সময়কালে নেপাল পরিভ্রমণ করেছেন বারংবার। তবে নেপাল এর বিদেশ নীতির ক্ষেত্রে ভারত সম্পর্কে অতি সাম্প্রতিককালে চিন্তাভাবনায় বেশ কিছু পরিবর্তন এসেছে। বিশেষ করে চীনের নেপালের প্রতি বিশেষ দৃষ্টিভঙ্গি এই সম্পর্কের বাতাবরণকে পাল্টে দিয়েছে। তবে ভারতের সেনাবাহিনীর একটা রেজিমেন্ট, গোর্খা রেজিমেন্ট, সেটাও কিন্তু নেপালি জনগণের দ্বারা গঠিত। তবে অবশ্যই নেপাল থেকে যারা জনগণ তারা নয়, যারা ভারতে নেপালি সম্প্রদায়ের মানুষ বংশ পরম্পরায় বসবাস করেন তাদের নিয়ে গঠিত। আমি বলতে চাই 2009 সালে নেপালে মাওবাদীগণ কাঠমান্ডু শহরের কেন্দ্রস্থলে অবস্থান এবং মাওয়িস্ট সরকার গঠনের উদ্যোগ ধীরে ধীরে ভারত নেপাল সম্পর্কের ক্ষেত্রে চিড় ধরিয়েছে বা ফাটল ধরিয়েছে বলতে পারেন। অন্যদিকে চীন তাকে কাজে লাগিয়ে চলেছে। ফলে নেপালের সাথে ভারতের রাজনৈতিক পরিবেশ ধীরে ধীরে রীতিমত অনিশ্চয়তা এবং অস্থিরতায় বিপন্ন হতে চলেছে। আমরা অতি সাম্প্রতিক কালের কিছু ঘটনা প্রবাহের দিকে যদি নজর রাখি তাহলে এই বিষয়টা স্পষ্ট হয়ে উঠবে। এর কারণ চীনের ভারত বিদ্বেষী মনোভাব, ভারতের নিকটবর্তী অতি প্রিয় প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রকে দুর্বল করে তুলেছে। আমার পরবর্তী আলোচনার রাষ্ট্র ভুটান। দেখুন, আপনাদেরকে আমি অনুরোধ করব, আপনারা ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয় যে স্টাডি মেটেরিয়ালস ইউনিট নাম্বার 9 দেওয়া আছে, আপনারা ভালো করে চর্চা করুন এবং আজকের আলোচনা শোনার পর আপনারা তার সাথে ভাবুন, তাহলে বিষয় সম্পর্কে আপনাদের ধারণা আরো পরিষ্কার হয়ে উঠবে। আমার পরবর্তী আলোচনা ভারত ভুটান রিলেশন। নেপালের ন্যায় ভুটানও রাজনৈতিক সামরিক দৃষ্টিকোণ থেকে ভারতের রীতিমতো ঘনিষ্ঠ আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে
ভুটান একটা স্বতন্ত্র সার্বভৌম রাষ্ট্র। 1958 সালে ভারতের প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু ভুটানে যাওয়ার পর সেখানকার রাজা সেখানকার জনগণকে আশ্বস্ত করে যে ভারতের সার্বভৌমত্বকে যেমন ভুটান প্রাধান্য দেবে, তেমনি ভুটানের সার্বভৌমত্ব রক্ষা করবে। ভারত কোনোভাবেই তার এই প্রতিবেশী রাষ্ট্রের প্রতি আগ্রাসী মনোভাব দ্বারা চালিত হবে না। 1971-এর 21শে সেপ্টেম্বর ভারতের উদ্যোগে ভুটান রাষ্ট্রসংঘের সদস্যপদ লাভ করে। ভুটানের সাথে ভারতের সম্পর্কে যে সীমান্তবর্তী এলাকা, তার মধ্যে আসাম, পশ্চিমবঙ্গের সমতল সংলগ্ন মধ্যবর্তী স্থানে কিছু অংশ, যা জিওপলিটিক্যাল দৃষ্টিভঙ্গি থেকে, ভূ রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে একটা বিশেষ মাত্রা সংযোজন করেছে। তবে নেপালের ন্যায় ভুটানকে কেন্দ্র করেও নানাবিধ সামরিক জটিলতা বিভিন্ন সময় আমাদের সামনে উপস্থিত হয়েছে। চীন তার মানচিত্রে ভুটানের 200 বর্গমাইল এলাকাকে নিজস্ব বলে দাবি করেছে। 1979 সালে চীনের সেনাবাহিনী পশ্চিম ভুটানের ব্যাপক অংশে অনুপ্রবেশ করে। যথারীতি ভুটানের অংশবিশেষের প্রশ্নে ভুটান ও চীনের মধ্যে বহুবার দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে, কিন্তু এই সমস্যার সমাধান পায়নি। সম্প্রতি উলফা, কামতাপুরী জঙ্গি গোষ্ঠী এবং ভোপালী সম্প্রদায়ের কিছু জঙ্গি গোষ্ঠী ভুটানের ভিতরে তাদের ঘাঁটি তৈরি করে ভারত বিরোধী কার্যকলাপ পরিচালনা করছে। ভারত সরকার ভুটানের জল বিদ্যুৎ অর্থাৎ উৎপাদিত বিদ্যুৎ ক্রয় করার সম্পূর্ণ উদ্বৃত্ত যে বিদ্যুৎ ক্রয় করার প্রতিশ্রুতি পালন করে চলেছে। তবে ভারত ভুটান সম্পর্ক একটা নতুন মাত্রা সংযোজিত হয়েছে। সেখানেও চীনের আগ্রাসী মনোভাব দ্বারা সাম্প্রতিক কালে নিরাপত্তার দৃষ্টিভঙ্গি থেকে একেবারে সহজ সরল পথে আজকের দিনে আর দাঁড়িয়ে নেই।
তবে আমাদের মনে রাখতে হবে যে ভারতের বন্ধু রাষ্ট্রের মধ্যে নেপাল, ভুটান, আফগানিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, অবশ্যই চীন এবং পাকিস্তান, মালদ্বীপ, মায়ানমার, এমন এক সম্পর্কের বাতাবরণে আবদ্ধ এবং এশিয়ার এই রাষ্ট্রগুলির মধ্যে সদিচ্ছার অভাব আন্তর্জাতিক স্তরে উন্নত রাষ্ট্রগুলোর অস্ত্র বিক্রয়ের একটা কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছে। আমি আমার আলোচনার একেবারে শেষের দিকে এসে ভারত শ্রীলঙ্কার সম্পর্কের বিষয়ে একটু আলোকপাত করতে চাই। অতি প্রাচীনকাল থেকেই ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে একটা নিবিড় সম্পর্ক ছিল। ঐতিহাসিক তথ্য থেকেও এই সম্পর্কের গুরুত্ব অনুধাবন করা যায়। সম্রাট অশোক তার পুত্র কন্যা কে সিংহলে বৌদ্ধ ধর্ম প্রচারের উদ্দেশ্যে পাঠিয়েছিলেন। শ্রীলঙ্কা একটা বিরাট অংশের মানুষ সিংহলি সম্প্রদায়, আর কিছু অংশের মানুষ তামিল হিন্দু সম্প্রদায়। এছাড়া 7 থেকে 8% মানুষ মুসলিম সম্প্রদায়ের মানুষ। ভারতের সাথে শ্রীলঙ্কা দক্ষিণের পূর্ব এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া এই রাষ্ট্রের একটা সংযোগ রয়েছে এবং বিভিন্ন সময়ে ভারত শ্রীলঙ্কার পাশে থাকার একটা বার্তা এবং নানান ধরনের সাহায্য সহযোগিতা এই দ্বীপ রাষ্ট্রের প্রতি পোষণ করেছে। অন্যদিকে শ্রীলঙ্কা ভারতের সাথে বন্ধুত্বের সম্পর্ক বজায় রেখেছে। তবে গ্লোবালাইজেশনের যুগে বিশ্বায়ন পর্বে চীন সহ অন্যান্য বিদেশি শক্তিগুলো যে কোনো অনুন্নত, আর্থিক দুর্বল, পিছিয়ে পড়া রাষ্ট্রগুলোর মধ্যে বিশেষ অর্থনৈতিক ক্ষেত্র রচনার মধ্য দিয়ে সার্বিক পরিবেশকে বিঘ্নিত করে তুলেছে। একদম আলোচনার শেষ লগ্নে এসে আর দুটো রাষ্ট্রের কথা আমি উল্লেখ করতে চাই। তা হচ্ছে মালদ্বীপ। মালদ্বীপ
এর সাথে ভারতের ভৌগোলিক যে নৈকট্যতা তা হচ্ছে সমুদ্র সংলগ্ন অঞ্চল। মালদ্বীপ একটা সাধারণতন্ত্রী রাষ্ট্র বা প্রজাতন্ত্রী রাষ্ট্র। ১৯৯ দ্বীপ এ জনগণ বাস করে। তবে মালদ্বীপ সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র ৬ ফুট উচ্চতায় সমতল ভূমি একটা রাষ্ট্র। ফলে বিশ্ব উষ্ণায়ন সমুদ্রের জলস্তরকে বৃদ্ধি করছে যেভাবে মালদ্বীপ রাষ্ট্রের অস্তিত্ব ভয়ঙ্কর বিপদের মধ্যে আছে। ১৯৬৫ সালে এই রাষ্ট্র ব্রিটিশ শাসন মুক্ত হয়, কমনওয়েলথের সদস্য, বর্তমান সার্কেরও সদস্য। ভারত মহাসাগরে অবস্থিত এই সামুদ্রিক রাষ্ট্রের সাথে সমুদ্র পথে ভারতের একটা নিবিড় সম্পর্ক রয়েছে, যা বিভিন্ন সময় দ্বিধাদ্বন্দ্বের মধ্যে দিয়ে সাম্প্রতিককালে চালিত হয়েছে। তবে ভারত সরকার তার শান্তিপূর্ণ বিবেচনার মাধ্যমে এই সম্পর্ককে এগিয়ে নিয়ে চলেছে। এটাই আমি বলবো। আপনারা স্টাডি মেটেরিয়ালস ভালো করে অনুধাবন করার চেষ্টা করুন। আজকের আমার আলোচনার একেবারে অন্তিম পর্যায়ে আমি আফগানিস্তান প্রসঙ্গে বলবো। বহু যুগ ধরে ভারত আফগানিস্তানের সম্পর্ক ভারতে আগত স্থলপথে মধ্য এশিয়া, ইউরোপ থেকে আগত জনগণের বা পর্যটকদের এই ছিল একটা রাস্তা উত্তর পশ্চিম কোণে আফগানিস্তান। এই রাষ্ট্রের সাথে ভারতের সম্পর্ক সব সময় সৌহার্দ্যপূর্ণ এবং বন্ধুত্ব পরিবেশ দ্বারা চালিত, এবং সেই নীতির দ্বারা ভারত সবসময় চালিত হয়েছে এবং আফগানরাও ভারতীয়দেরকে বন্ধুত্বের দৃষ্টিভঙ্গির দ্বারা গ্রহণ করেছে। তবে কিছু সময় বাদ দিলে তালিবানি শাসন পর্বে সময়গুলোতে কখনো কখনো এই পরিবেশ বিঘ্নিত হয়েছে, কিন্তু মোটের উপর ভারত আফগান সম্পর্ক বরাবরই বন্ধুত্বের নীতি দ্বারা চালিত হয়েছে। সময়ের বাধ্যবাধকতা আমাকে আলোচনার পরিসমাপ্তি ঘোষণা করতে বাধ্য করছে। আমি আমার আলোচনা আজকের মতো এখানেই সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ।